সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। ধন্যবাদ। না, এটা তো খুব আশাব্যঞ্জক যে যারা এখন পার্টিসিপেট করছে তাদের যেই মান, এটা আমাদের ক্রিকেটকে একটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি। কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি যারা মাঠ নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে। এটা হয়েছে কারণ আমাদের ম্যাচ রেফারির স্বল্পতা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল, এবং খুব মানসম্পত্তি যে সম্পন্ন সবাই ছিল তাও না। কিন্তু আমরা এখন আশা করছি এদের মধ্যে থেকে যাদের এত হিউজ প্লেইং ব্যাকগ্রাউন্ড, যাদের ইমেজ এত স্ট্রং, তারা অনেক বেটার কাজ করতে পারবেন। তাদের যদি সত্যিকার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবে বলে আশা করছি। কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বললেন, অলরেডি আমরা দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয়, এবং সেটা বোধহয় আমরা এখানে যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে। তবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্স প্লেয়ার যারা এগিয়ে আসছেন, যারা হাই লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিংয়ে একটা কোর্স হয়েছে বা ম্যাচ রেফারিতে একটা কোর্স হয়েছে। সামনে হয়তো আমরা যখন কোচিং কোর্স করবো সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে আমি দেখতে পাবো, এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। তো এর মধ্যে দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আশা করছি। যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে, ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে, তারা যখন ক্রিকেট পরিচালনায় ক্রিকেটের দায়িত্বে আসবে, ক্রিকেট অবশ্যই বদলাবে এবং আরও আমরা হয়তো ভালো দিন দেখতে পাবো তখন। মাহমুদুল্লাহ রিয়াদকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে, এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। আসলে এরকম কোনো বিষয় ছিল? আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। ও তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে ও আরো কয়দিন লোকাল লিগ খেলতে চাই। আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এই কোর্স। বলবেন আপনি যে সৈকত ভাই, রাহুল ভাই কথা বললেন, সৈকত ভাই তো এখন রেগুলার বেসিসে মানে বড় বড় সিরিজগুলো করছে। হোয়াট অ্যাবাউট রাহুল ভাই? রাহুল ভাইকে নিয়ে আপনাদের ফার্দার পরিকল্পনাটা কি? মানে একটা ইন্টারন্যাশনালি, আসলে লোকালি তো লিগগুলো করছেই, বাট ইন্টারন্যাশনালি আসলে তো ইন্টারন্যাশনালিটি হয় কি যে এটা আমাদের হাতে নেই। তো আর আমি যেহেতু আইসিসির যখন চাকরি করতাম তখন যত রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলা হতো আইসিসির পাথওয়েগুলো, সেখানে রাহুল এবং শিপার ভাই এবং আমাদের আম্পায়াররা যেত, সেখানে দেখেছি তাদের যে ফিডব্যাকগুলো দেওয়া হতো আইসিসিতে, এবং সেগুলো ক্রিকেট অপারেশনসে গেলেও আমার সাথে শেয়ার করতো। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল, এবং খুব ভালো করতো এবং করেছে। তবে রাহুল এবং শিপার ভাই দুজনই ভালো করছে। তবে রাহুলের যেটা নেক্সট স্টেজে যাওয়ার যে জায়গাটা, সেটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশন আইসিসির উপর নির্ভর করছে। আচ্ছা রাহুল ভাই, আরেকটা ব্যাপার যে আপনি কিছু প্ল্যানসের কথা বলেছিলেন, ট্রিপল সেঞ্চুরি প্ল্যান থেকে শুরু করে। সো ওই জায়গা থেকে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড বা কাঠামোকে বদলানোর ক্ষেত্রে আপনার কিছু ইনসাইটস বা ইনপুট ছিল। যেমন প্রথম শ্রেণী ক্রিকেটে 40 এভারেজ না হলে তাকে বিবেচনা করা যাবে না, স্ট্রাইক রেট 130-এর উপরে না হলে ওরা টি-20 থেকে করা হবে না। বাংলাদেশে এগুলোর অ্যাপ্লিকেশনসটা আমরা কবে দেবো ভাই? ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কিভাবে একটা এমার্জিং টিম, কিভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কিভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশনে একটু ক্রাইটেরিয়া ছিল, যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে। এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো। আমরা এখন সবাই বসে, আমাদের এর সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে, একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাইন ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনো। এবং যা সাফল্য এসছে, সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরো ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই একটা 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে।
কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। রুল ভাই, আরেকটা ব্যাপার, এশিয়া কাপের ফার্স্ট ম্যাচের আগে বাংলাদেশের এই মুহূর্তের যে শিডিউলটা দেখতেছি, ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় হচ্ছে 1.5 মাসের একটা ব্রেকের মতো। মানে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ ভালো করেছে, কারণ ওই মোমেন্টামটা কিন্তু শিফট হয়েছে। তো এই যে মাঝের ব্রেকটা, এই ব্রেকটার মাঝখানে আপনারা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট রাখার চেষ্টা করবেন কিনা? কারণ এশিয়া কাপ তো একটা প্রাইডের জায়গা, প্রেস্টিজের জায়গা। বাংলাদেশ T20 ফরম্যাটের ফাইনালে খেলেছিল, আমার যতটুকু মনে আছে। তো এই জায়গাটা আপনারা 1.5 মাসের ব্রেকই রাখবেন নাকি আসলে খেলা রাখবেন? এটা আমি পাস করে দিচ্ছি ফাহিম ভাইকে, ফাহিম ভাই ভালো বলতে পারবে। না, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাবো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা সিরিজ হবে ফাইন ভাইয়া, হোম সিরিজে তো আমরা ফোকাস করছি। হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব, সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে, তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে, জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে যেহেতু খেলানো। ফাহিম ভাই ওই ন্যাশনাল টিমের কথা বললোই, আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, ডোমেস্টিক ক্রিকেটটাও T20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি, কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছু আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস। ফাহিম ভাই, বুলবুলের সাথে কাজ করছেন, কেমন লাগছে? মানে কতটা স্বস্তি বা ফ্রিডম নিয়ে কাজ করছেন? সিরিয়াসলি, এটা সিরিয়াস কোশ্চেন। বড় ফ্রিডম প্রাইস, এটা সিরিয়াস কোশ্চেন। না, আমি আমার মতো করেই কাজ করছি। মাঝে মাঝে আলাপ করছি যে আমি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। বাট ওই দিক থেকে কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি, যেভাবে করেন বা ওভাবে করেন। আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। তো আমরা নিজে সবসময় আলাপ করি, এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয়, অন্যান্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী হলে ভালো হয় না হয়, তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে। আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি। আমি হতে পারি অপারেশনসের চেয়ারম্যান, হয়তো বাইরে সেটাই সবাই আমাকে জানে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি অ্যাজ এ টিম। আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই। যেমন দল খারাপ করে, আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদেরও, যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি। সো আমার মানে প্রেসিডেন্ট তো আছেনই, পুরো বোর্ডই কিন্তু আমার পাশেই আছে, আমি বলবো। সো ইটস এ ভেরি কমফোর্টেবল এনভায়রনমেন্ট। ফাহিম ভাই, একটা ব্যাপার নিয়ে একটু ডিসকমফোর্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের তো প্রচুর খেলা হয়, ডোমেস্টিক লিগগুলো হয়, ন্যাশনাল সিলেকশন প্যানেলে এখন আমরা দুজনকে দেখছি। তো ওই সংখ্যাটা আসলে বাড়ানোর ব্যাপারে আপনাদের ইনিশিয়েটিভটা কি? কবে নাগাদ আমরা আরেকজনকে দেখতে পাবো বা আরো একাধিক মানুষকে দেখতে পাবো? এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরো সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের দুজন বলেই আমাদের উপরেই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এই নামগুলি প্রকাশ করব। আপনার নরমালি ম্যাচ রেফারি কিংবা আম্পায়ার হতে চাইতেন না, বিকজ অফ ফিনান্সিয়াল যে এটা ছিল, এবং সেটা খুব একটা স্মার্ট ছিল না। একটু বেড়েছে রিসেন্টলি বুটিবয়ের আসার পর, যেটা আপনারা করেছেন। কিন্তু এটা কি স্মার্ট স্ট্যান্ডার্ড নেওয়া যায় কিনা? যেমন ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোনো কোচ প্লেয়ারদের সমান ম্যাচ ফিও পায় না, ম্যাচ ফি পায় না একদম আসলে। এরকম মানে এই জায়গাগুলো কি আপনারা রেকটিফাই করবেন কিনা? এটা মিঠু ভাই যেমন একটুখানি বল প্রসেসে আছে, তারপরে আমি এই সাহস করে এগিয়ে যাওয়া, এইসব বড় বড় প্রজেক্ট ইনক্লুড করা, আমি সমস্ত ক্রিকেট কৃতিত্বটা আবারও মিঠু ভাইকে দিতে চাই। শুধু তিনি কিন্তু যুদ্ধ করে, কিন্তু কিভাবে ম্যাচ রেফারি বা আম্পায়ার রেমুনারেশন বা রেসপেক্টটা কিভাবে আরও বাড়ানো যায়, এবং সেটা প্রক্রিয়াধীন আছে।
এবং আমি শিওর যে এটা এমন একটা জায়গায় যাবে যেন তারা এটা পেশা হিসেবে নিতে পারে। যারা ফার্স্ট ক্লাস পোস্ট থাকে তাদের কোনো ই নাই। সত্যি কথা বলতে কি, আমি যখন এসেছি এখানে এসে অনেক জায়গায় দেখেছি ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে কোচদের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সো আমাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম আছে সে তার মধ্যে সব কিছুই আছে। আমরা স্লোলি সব ইমপ্লিমেন্ট করবো, কেননা এন্ড অফ দ্য ডে আমরা একটা সাকসেসফুল ক্রিকেট জাতি হিসেবে গড়ে উঠতে চাই। তবে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো একটা সময় ছিলই না, আমরা দেখতাম না, তো এখন হচ্ছে আনন্দ ভাইদের অধীনে কিংবা আমাদের মিঠু ভাইয়ের কথা বলতে পারি যে সফলভাবে এগুলো করছেন। আপনার চোখে এই ব্যাপারগুলো কতটা? ধন্যবাদ আপনাকে, বাট আপনার কথাটার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, যেটা ছিল না ঠিক না। তাহলে দেখা যাবে গত বছর হয়েছে, তার আগের বছরও হয়েছে। আম্পায়ারিং তো রেগুলার বেসিস হইতো, ম্যাচ রেফারি একটা দুটো হয়ে গেছে কোর্স আমাদের। বাট এইবার যেটা আমরা করলাম মিঠু এবং আমাদের প্রেসিডেন্ট মিলে, উই হ্যাভ পুট যে ন্যাশনাল প্লেয়ার হইতেই হবে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার হইতে হবে। কারণ আপনারা এটা বুঝবেন যে একটা প্লেয়ার যখন খেলতে নামে, সে যখন দেখে যে তার আম্পায়ার ফর্মার টেস্ট প্লেয়ার বা ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার আম্পায়ারের প্রতি তার রেসপেক্টটা বেড়ে যায় এবং এই আম্পায়ারকে সে তখন সময় করবে বেশি। আবার যখন ওই উপরের দিকে তাকায় ম্যাচ রেফারি কে, যখন দেখা যায় একজন টেস্ট প্লেয়ার বা একজন ই প্লেয়ার, তখন এটা ওই গেমটাতে কন্ট্রোলটা ম্যাচ অফিসারদের প্রথমেই একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকে। আপনি যদি এখন আমরা যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকাই, এই যারা আম্পায়ারিং করতেছেন ফরেনার্স বা জায়গায় করি, আমাদের সৈকতও কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার, তো সবগুলোই কিন্তু টেস্ট প্লেয়ার বা ফার্স্ট ক্লাস প্লেয়ার, ইফ আই এম নট রং। আপনি যদি দেখেন একই সঙ্গে আপনি যদি ম্যাচ রেফারিগুলোকে দেখেন, সব রঞ্জন মাডোগলে বলেন, তারপর যাকেই বলবেন, দে অল টেস্ট প্লেয়ার রেসপেক্টিভ কান্ট্রি। কেন? এই কেনর উত্তরটা হলো সোজা, যে যখন নাকি একটা আম্পায়ার একটা ম্যাচ রেফারি সেই দেশকে প্রতিনিধিত্ব করে এসছে, তখন ওই খেলোয়াড়রাও তাদের প্রতি একটা কনফিডেন্স পায় এবং একটা রেসপেক্ট থাকে। তো এই জন্যেই আমরাও চাচ্ছি যে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে আসতে। এখন কিন্তু আমরা ম্যাচ রেফারিংয়ে পিছিয়ে আছি, আম্পায়ারিংয়ে আমরা কিন্তু মোটামুটি আগায় গেছি, আরও হয়তো আগাবো। আমাদের 5টা সৈকত দরকার, একটা সৈকত কেন? আমাদের রাহুল 2 গ্র্যাজুয়েট করে, আরও কেউ আসবে এখান থেকে। তো এই জায়গায় আর কিছু জিনিস আছে যেগুলি আইসিসি ওরা ডিরেক্টলি হ্যান্ডেল করে, যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন যে ম্যাচ রেফারির ব্যাপারটা ইটস নট ইজি। আমাদের এখানে যেরকম আমরা মনে করি অনেক কিছু, তারা অনেক কিছু সোশ্যালাইজিং স্কিল কেমন, অনুরুচি অনেক কিছু আছে। বাট আমার মনে হয় আমাদের গেটওয়েটা হয়ে গেছে, ব্রেক থ্রু হয়ে গেছে।